নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। মাধ্যমিকের ফলাফল, কালিম্পং সর্বাধিক 5% সহ জেলা হিসাবে আবির্ভূত হয়েছে। ভোটের আবহে সরকারি দপ্তরে গুলিবর্ষণ, চাঞ্চল্যকর ঘটনা হাওড়ায়। প্রকাশ্যে হিন্দু বিরোধী মন্তব্য টিএমসির হুমায়ুন কবিরের। বাবা সামান্য কৃষক, সেই চাষির ছেলেই মাধ্যমিকে সেরা 10-এ। বাড়াতে হবে শেষ মেট্রোর সময়সীমা, যাত্রী সুবিধায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আসছি বিস্তারিত খবরে। মাধ্যমিকের ফলাফল, কালিম্পং সর্বাধিক 5% সহ জেলা হিসাবে আবির্ভূত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE 2রা মে বৃহস্পতিবার 2024 সালের 10তম শ্রেণীর পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মাধ্যমিক বোর্ড পরীক্ষায় প্রায় 8 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে নাম নথিভুক্ত করে। WBBSE মাধ্যমিক ক্লাস 10তম ফলাফল, যে ছাত্ররা শীর্ষ 4, 5, 6 র্যাঙ্ক পেয়েছে তারা হলো: র্যাঙ্ক 4 হুগলির ছাত্র তপজ্যোতি মণ্ডল 690 নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। র্যাঙ্ক 5 পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নুসরাতপুর হাই স্কুলের অর্ঘ্যদীপ বসাক 5ম স্থান অর্জন করেছে। র্যাঙ্ক 6 দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের কৃষাণু সাহা মালদার মোহাম্মদ সাহারউদ্দিন আলী 6ষ্ঠ স্থান পেয়েছেন। ভোটের আবহে সরকারি দপ্তরে গুলিবর্ষণ, চাঞ্চল্যকর ঘটনা হাওড়ায়। ভোটের মুখে ফের গুলি চালানোর ঘটনা ঘটল হাওড়ায়। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ হাওড়ার বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত অফিসের ভিতর ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, 3-4 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতর ঢুকে আচমকাই গুলি চালায়। এই ঘটনায় 2 জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের একজন পঞ্চায়েত প্রধানের বাবা। ঘটনার খবর পেয়ে পঞ্চায়েতের অফিসে যায় বাঁকড়ার ফাঁড়ির পুলিশ। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ও বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখ বলেন, অন্যান্য দিনের মতোই আমি পঞ্চায়েতের কাজ করছিলাম। ওই 3 জন ঢুকে আচমকায় 3 জন বন্দুক বের করে। এরপর আমার উপর, বাবার ও কাকার উপর গুলি চালায়। ওরা দুজনে গুলিতে আহত হলেও আমার পায়ে গুলি লাগেনি। আমি টেবিলের তলাতে ঢুকে পড়ি। ওরা ভেতরে এসে আমার বুকের ওপর বন্দুক ধরে। আমি বন্দুক ছিনিয়ে নিলে ওরা পরিস্থিতির সুযোগ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনাতে শেখ সাজিদ যুক্ত। পঞ্চায়েতের গঠনের পর থেকেই আমার সঙ্গে শত্রুতা তৈরি হয়। আজ যে 3 জন এসেছিল তাদের চিনি না। 3 জনের হাতে বন্দুক ছিল, 3 জনেই গুলি চালিয়েছে। অপর পঞ্চায়েতের সদস্য জাকির হোসেন মণ্ডল বলেন, 6 রাউন্ড গুলি চালানো হয়েছে। আমরা সদস্যদের অপেক্ষা করার ঘরে বসেছিলাম। পঞ্চায়েতের প্রধানকে এটা জিজ্ঞাসা করায় তাদের কি প্রয়োজন জিজ্ঞাসা করতেই বন্দুক বের করে গুলি চালায়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় যুক্ত ব্যক্তিদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। এই ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রকাশ্যে হিন্দু বিরোধী মন্তব্য টিএমসির হুমায়ুন কবিরের। ভোটের আবহে ঊর্ধ্বমুখী আক্রমণের পারদ, কখনো তৃণমূল বিজেপিকে নিশানা করছে, কখনো আবার বিজেপির টার্গেটে চলে আসছে তৃণমূল। বৃহস্পতিবার যেমন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের একটি ভিডিও শেয়ার করে রাজ্যের শাসক দলকে তুলোধনা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আজ দুপুর 1টা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে বিজেপি নেতা। এই ভিডিওয় বুথকর্মী সম্মেলনে দাঁড়িয়ে বক্তৃতা রাখতে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরকে। সেই সম্মেলনে দাঁড়িয়ে 2 ঘন্টার মধ্যে ভাগীরথী নদীতে বিজেপিকে বিসর্জন দেওয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে কাজীপাড়ায় মসজিদ ভাঙা নিয়ে সরব হতে দেখা যায় তৃণমূল বিধায়ককে। এবার সেই ভিডিও শেয়ার করে পাল্টা দিলেন অমিত। হুমায়ুনের বক্তৃতার 30 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান লেখেন, শক্তিপুরে বুথ ওয়ার্কার সম্মেলনে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, 2 ঘন্টার মধ্যে আমি যদি বিজেপিকে ভাগীরথী নদীতে না ফেলে দিতে পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি তোমাদের শক্তিপুর এলাকায় থাকতে দেব না। এই এলাকার বেশিরভাগ হিন্দুরাই উদ্বাস্তু। ধর্মীয় উৎপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন। হুমায়ুন কবিরকে উদ্ধৃত করে অমিত লেখেন, যদি ভেবে থাকো মুর্শিদাবাদ জেলায় শুধুমাত্র 30% বাসিন্দা, তাহলে আমরা আছি। কাজীপাড়ায় মসজিদ ভাঙার ঘটনায় মুসলিম ভাইদের হাতের ওপর হাত দিয়ে বসে থাকবেন না। আমি বিজেপিকে হুঁশিয়ার করে দিচ্ছি।
হুমায়ুন কবিরের বক্তব্য তুলে ধরার পর অমিত লেখেন, মুর্শিদাবাদে হিন্দুরা হলেন সংখ্যালঘিষ্ঠ, মাত্র 28%, আর তাদের এসব কথা বলা হচ্ছে। তাহলে ভাবুন, যদি গোটা বাংলায় তারা সংখ্যালঘিষ্ঠ হয়ে যান তাহলে তাদের সঙ্গে কি হবে? পশ্চিমবঙ্গের তোষণের রাজনীতি এখন আরও নিচে নেমে গেছে। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের থেকেও খারাপ দশা বাংলার হিন্দুদের। এই বিধায়ককে দল থেকে বের করে দেওয়ার সাহস কি উনি দেখাবেন? যে সকল বুদ্ধিজীবীরা নিয়মিত হিন্দুদের বিরুদ্ধে বিষ ওগ্রান, তারা কি এবার একটাও শব্দ বলবেন? বাবা সামান্য কৃষক, সেই চাষির ছেলেই মাধ্যমিকের সেরা 10-এ। মাধ্যমিক পরীক্ষা ছাত্র জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা। 2024 মাধ্যমিক পরীক্ষার ফলাফল 2রা মে বেরিয়েছে। পরীক্ষা শেষে 80 দিনের মাথায় এই বছরের ফল প্রকাশ হলো। 2024 মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি আর শেষ হয় 12ই ফেব্রুয়ারি। প্রতি বছরের ন্যায় এই বছরও সকালের দিকেই মাধ্যমিকের শিক্ষা পর্ষদ কর্তৃক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় স্থান পেয়েছে কালিয়াচকের 4 জন মেধাবী ছাত্রের নাম। প্রত্যেকেই মালদহ জেলার কালিয়াচক আবাসিক মিশনের পড়ুয়া। 2024 মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে কালিয়াচকের মোহাম্মদ সাহাবুদ্দিন আলী, বিশাল চন্দ্র মণ্ডল, আমিনুল ইসলাম ও বিশাল মণ্ডল জায়গা করে নিয়েছে। তারা যথাক্রমে রাজ্যে 6ষ্ঠ, 9ম ও 10ম স্থান অধিকার করেছে। জেলায় প্রথম আর রাজ্যে 6ষ্ঠ হয়েছে সাহাবুদ্দিন। সে এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান। তার বাবা সৈফুদ্দিন আহমেদ চাষবাস করেই রোজগার করেন, আর সেই টাকা দিয়েই ছেলেকে পড়াশোনা শেখাচ্ছেন তিনি। মা শিউলি খাতুন একজন গৃহবধূ। সাহাবুদ্দিনের 3 ভাই বোন রয়েছে। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় সে। 2024 মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি মালদহ জেলার কালিয়াচকের একটি আবাসিক মিশন থেকে নিয়েছিল সে। পড়াশোনার পাশাপাশি বই পড়তে আর ক্রিকেট খেলতে পছন্দ করে সাহাবুদ্দিন। সে জানিয়েছে 2024 মাধ্যমিক পরীক্ষার আগে প্রতিদিন 6 ঘন্টা থেকে 7 ঘন্টা পড়াশুনো করত। ভালো ফলাফল করার উপায় জানতে তাকে প্রশ্ন করা হলে সে জানায়, ভালোভাবে পাঠ্য বই খুঁটিয়ে পড়লেই নম্বর পাওয়া যায়। বাড়াতে হবে শেষ মেট্রোর সময়সীমা, যাত্রী সুবিধায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সদাব্যস্ত এই জীবনে রাত ক্রমেই ছোট হয়ে আসছে, তবে মেট্রো কর্তৃপক্ষ সেই বিষয়ে উদাসীন। সেই কারণে শেষ মেট্রোর সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা করেন আকাশ শর্মা নামের ওই ব্যক্তি। সেই মামলার প্রেক্ষিতে শেষ মেট্রোর সময়সীমা বৃদ্ধি নিয়ে কলকাতা মেট্রোকে বিবেচনা করতে বলল আদালত। বৃহস্পতিবার হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বলে, এদেশের অন্যান্য শহরে রাত 11টা অবধি মেট্রো পরিষেবা পাওয়া যায়। এদিকে কলকাতায় প্রচুর মানুষ কাজ করেন, তাদের মধ্যে অনেকের বাড়ি আবার কলকাতা থেকে দূরে। তাই সেই যাত্রীদের কথা ভেবে শেষ মেট্রো সময়সীমা বৃদ্ধি করা যায় কিনা সেই বিষয়ে বিবেচনা করতে বলল আদালত। বৃহস্পতিবার এই মামলাটি নিষ্পত্তি করার পাশাপাশি হাইকোর্টের নির্দেশ, কলকাতা মেট্রো এই বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে তা জনস্বার্থ মামলাকারীকে আগামী 4 সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে হবে। এদিন শুনানি চলাকালীন আবেদনকারীর আইনজীবী বলেন, কলকাতা মেট্রোর ব্লু লাইনে রাত 10:30 নাগাদ শেষ মেট্রো ছাড়ে, যে কারণে বহু অফিস যাত্রীর অসুবিধার সম্মুখীন হয়। হাইকোর্টে কর্মরত বহু মানুষও সমস্যায় পড়েন। একথা শুনে প্রধান বিচারপতি বলেন, এটা ভীষণ দরকারি একটা আবেদন। যাত্রীদের কথা ভেবে কলকাতা মেট্রোকে এই বিষয়টি বিবেচনা করতে হবে। এদিকে কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়, প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে শেষ মেট্রোর সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু এদেশের অন্যান্য কোনো শহরেই এত তাড়াতাড়ি মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয় না। এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তাড়াতাড়ি পরিষেবা বন্ধ করাই শুধু নয়, দেরি করে মেট্রো চলাচল শুরুর অভিযোগ রয়েছে তিলোত্তমায়। দিল্লি সহ এদেশের বহু শহরে অনেক সকাল থেকে মেট্রো চলাচল শুরু হয়ে যায়। অন্যদিকে এই শহরের প্রথম মেট্রো চলে সকাল 6:50, যে কারণে ভোরবেলা কলকাতায় আসা বহু মানুষই মেট্রো পরিষেবা পান না। রাতের বেলাতেও তাড়াতাড়ি পরিষেবা বন্ধ করে দেওয়ায় অভিযোগ রয়েছে। এবার দেখা যাক সেই সময় কোনো পরিবর্তন আসে কিনা। সংবাদ এখনের মতো শেষ করছি। নমস্কার।